আশা করি সকলে ভালো আছো। সবাইকে সবাইকে শুভ সকাল। তোমরা যারা জয়েন হয়েছো তো তোমাদের সবাইকে শুভেচ্ছা। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, আজকে তোমাদের মাঝে আমি বাংলা সাবজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা ইতিপূর্বে আমার সঙ্গে এর আগেও একটা ক্লাস করেছো। তোমাদের আমাদের ইসিসি কর্তৃক আয়োজিত ক্লাসগুলো কেমন লাগছে? স্যার ভালো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, তোমরা কি পড়াশোনা করতেছো ঠিকঠাক মতো বাসায়? জি, সবাই। এখন কিন্তু যে কয়টা দিন আছে প্রিপারেশন খুব ভালো নিতে হবে। তো আজকে আমরা আসলে আলোচনা করব বাংলা নিয়ে। আমরা ধন্যবাদ জানাই ইসিসি কে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যার সাফল্যতার কারণে সে এত বছর ইসিসি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইসিসি আমাদেরকে এই প্ল্যাটফর্ম সুযোগ করে দিয়েছে তোমাদের সাথে কথা বলার। তো তোমরা এখন সবাই অনলাইনে ক্লাস করতেছো, খাতা কলম নিছো কাছে? খাতা কলম আছে তোমাদের কাছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, খাতা কলম না থাকলেও সমস্যা নেই। তোমরা একটু আমার কথাগুলো শোনো। আচ্ছা, আমাদের আজকের যে বিষয় দেখো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বিষয় নিয়েই আমি আলোচনা করব তোমাদের সাথে। তো তোমাদের যেটা করণীয় কাজ, তোমরা আগেই তো পূর্বে করে এসেছো। বাংলা থেকে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় 10 মার্ক থাকবে। তো এই 10 মার্কের মধ্যে তোমাদের ব্যাকরণ অংশ, মানে বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র। বাংলা দ্বিতীয় পত্র বললে আসলে দ্বিতীয় পত্রের অনেক কিছু আছে। তোমার ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, রচনা ইত্যাদি। কিন্তু আমাদের ওই জিনিসগুলো লাগবে না, জাস্ট শুধু ব্যাকরণের যে অংশটুকু, সেই অংশটুকু আমাদের লাগবে। এবং বাংলা প্রথম পত্রে তোমরা কিছুদিন আগে, তোমরা তো এসএসসি পরীক্ষার্থী, মাত্র পাশ করে আসছো, সদ্য পাশ করা স্টুডেন্ট। তোমরা এতদিন যেই মানে জিনিসগুলো পড়েছো, যে সাহিত্য সাহিত্য থেকে যে জিনিসগুলো পড়েছো, ওগুলো থেকেই প্রশ্ন থাকবে। যার কারণে তোমাদের এই বাংলা থেকে প্রশ্নের উত্তর দেওয়া বা পরীক্ষায় ভালো মার্কস কাউন্ট করা, এটা খুবই সহজ। আমাদের আজকে যে আমি টপিকস গুলো তোমাদের দেখাবো, এই টপিকস গুলো যদি তোমরা রেগুলার দেখো, মানে এই টপিকস গুলো তোমাদের এই তো পূর্বে ক্লাস তোমরা করেছো, সবই জানো। আমরা তো দেখো, আমি স্লাইড ওপেন করি, ঠিক আছে? স্লাইড গুলো তোমাদের সামনে ওপেন করি, তোমরা একটু দেখো। তোমরা এই স্লাইড গুলোর সঙ্গে সবকিছুর সঙ্গে তোমরা পূর্ব পরিচিত। আমার নাম তো তোমরা আগেই জেনেছো, নতুন করে আজকে আর পরিচয় দিতে চাচ্ছি না, যেহেতু তোমাদের সঙ্গে আমি মানে গত একটা ক্লাস করেছি। আর আমাদের আগের যে ক্লাসগুলো করেছো, সেই ক্লাস অনুযায়ী যে পড়াগুলো তোমাদের পড়ানো হয়েছে, সেগুলো কি তোমরা বাসায় প্র্যাকটিস করছো বা করতেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি সাহিত্য ও সহপাঠ থেকে কিছু টপিকস তোমাদের সামনে তুলে ধরতেছি। আমি আবারও বলি যে তোমরা এই টপিকস গুলো ইতিপূর্বেই পড়েছো। দীর্ঘ তোমরা নবম দশম শ্রেণীতে 2 বছর এগুলোই পড়েছো। এগুলো থেকেই এসএসসি পরীক্ষায় প্রশ্ন ছিল। মজার ব্যাপার হচ্ছে, এখান থেকেই অ্যাডমিশন পরীক্ষাতেও প্রশ্ন থাকবে। তাই সবার টার্গেট রাখতে হবে যে 10-এ 10 কিভাবে পাওয়া যায়। তুমি যদি এখান থেকে 10-এ 10 উঠাইতে পারো, তারপরে ইংরেজি থেকে 10-এ 10 উঠাইতে পারো। যদিও 10-এ 10 ইংরেজিতে অনেক সময় অনেক ভুল হয়ে যায়, জানা জিনিস ভুল হয়ে যায়, ছোট ছোট প্রশ্ন। কিন্তু বাংলা থেকে কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাংলা থেকে খুব সহজেই উত্তর করা সম্ভব। দেখো, এখানে আমি মোট যেই টপিকস গুলো তোমাদের পড়তে হবে, সেই টপিকস গুলো আমি এখানে স্লাইড আকারে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি আমি বলি, দেখো, সুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটা তোমরা পড়েছো। তারপরে যদি আমি বলি বই পড়া, প্রমোদ চৌধুরী, অভাবীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরকম ভাবে আমি সবগুলো সাজানোর চেষ্টা করেছি যে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। তোমরা এই কবি পরিচিতি, মানে প্রশ্নটা কেমন হবে সেটা সম্পর্কে আমি তোমাদের একদম ক্লাসের শেষে একটা ধারণা দেবো যে প্রশ্নটা কেমন হয়।
প্রশ্ন কেমন হবে পরীক্ষাতে। তো তোমাদের যেটা করতে হবে এখান থেকে, তোমরা আমি এই স্লাইডটা তোমাদের শেয়ার করে দিব, মানে তোমাদেরকে আমি স্লাইডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ইউটিউবে আপলোড করা থাকবে, সেখান থেকেও তোমরা ক্লাসের রেকর্ডিংটা বারবার দেখতে পারবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি আছে। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা কবি পরিচিতি, শব্দের অর্থ বা ওই গল্পের মূল কি কথা, আমি ক্লাসের শেষের দিকে তোমাদের প্রশ্ন দেব এবং আমি দেখতে চাই যে তোমাদের ফিডব্যাকটা কেমন। ঠিক আছে, তো তোমাদের আমি ওই উত্তরগুলো আবার রাত্রে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। কিন্তু তোমরা আমাকে, আমি সারাদিনে দেখতে চাই যে তোমরা আসলে কয়জন কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো, এটা হচ্ছে আমার মানে দেখার ইচ্ছা আছে, যার কারণে আমি উত্তরগুলো হাইড করে রেখেছি। উত্তরগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব না। ঠিক আছে, তো তোমরা যেটা করবা, তোমরা সারাদিনে উত্তরগুলো দিবা, আমি বিকেল বেলা ওই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে আবার দিয়ে দিব, তখন তোমরা মিলাই নিবা যে কে কয়টা পারছো এবং আমাকে ছবি শেয়ার করবা। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি বলতেছি যে দেখো, আমি তোমাদের সঙ্গে এখন যে স্লাইড গুলো শেয়ার করতেছি, যে গল্প, কবিতা, নাটক, এগুলোর যেগুলো আমি তোমাদের সঙ্গে এখন বলবো, এই টপিকস গুলো থেকে আমি কিছু কিছু প্রশ্ন করেছি, 10টা করে করে প্রশ্ন করেছি। এই 10টা প্রশ্ন তোমরা আমার ক্লাস শেষ হওয়ার পর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমার ক্লাস শেষ হওয়ার পরে যে একের উত্তর কত হবে, কোনটা হবে, তোমার নাম আর তোমার হচ্ছে এসএসসি বোর্ড রোলটা লিখে, নাম এবং বোর্ড রোল লিখে তুমি উত্তরগুলো নিচে লিখবা, 1-এর ক, 2-এর খ, 3-এর ঘ, এরকম ভাবে উত্তরগুলো লিখে আবার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই জিনিসগুলো মানে আমাকে পাঠিয়ে দিবা। দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে আমরা সবাই দেখতে পাবো, কেমন? আচ্ছা, আমার কথা কি কোথাও বুঝতে খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এনজয় করতেছো তোমরা আমার ক্লাস? এই মিথ্যা বইলো না, সত্যি বইলো। আমি কিন্তু তোমাদের সাথে ক্লাস নিয়ে খুব এনজয় করতেছি, বুঝতে পারছো? আমি তো ভাবছি যে তোমাদের সাথে প্রতিদিন এরকম ক্লাস থাকলে খুব মজা হইতো আর কি। তো দেখো, মজার বিষয় হচ্ছে যে পল্লী সাহিত্য, মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা কি এইখানে যে ভদ্রলোক, যেই কবিদের নাম আমি এখানে দিয়েছি এবং ছবি দিয়েছি, তোমরা কি আগে কখনো তাদের ছবি দেখেছো? একটু রেসপন্স করো। জি, ধন্যবাদ। ঠিক আছে, দেখো আমরা পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহতে ছিলাম, যিনি পল্লী সাহিত্য লিখেছেন। এরপরে আমাদের আছে আমাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিম গাছ। তোমরা দেখো পরীক্ষায় মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন আসে, বনফুল কখনো নাম শুনেছো? কবির নাম বনফুল পড়েছো? তার আর একটা ভালো নাম আছে, কি বলতো? এটা কিন্তু বিসিএস প্রশ্ন থেকে শুরু করে সব চাকরির পরীক্ষাতে আসে, বুঝতে পারছো? ইভেন তোমরা যদি কখনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দাও, সেখানেও এই ধরনের প্রশ্ন আসে। জি জি জি, হ্যাঁ, এই তো তোমরা অনেক জানো দেখা যাচ্ছে। এরকম যত ছদ্মনাম আছে কবিদের, রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেক ছদ্মনাম আছে। হ্যাঁ, যাই হোক, আমরা পরের স্লাইডে যদি একটু আগাই, দেখো শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহার হোসেন চৌধুরী। প্রবাস বন্ধু, সৈয়দ মুস্তফা আলী। এরপরে আছে মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখ, কবির চৌধুরী। আমি তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো বলে দেবো, মানে কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%, মানে যেখান থেকে বিগত সালে প্রশ্ন বা একজন প্রশ্নকর্তাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় যে আপনি এই সাবজেক্টে প্রশ্ন করেন, 10টা প্রশ্ন করেন। দেখো এখানে কিন্তু মোটামুটি প্রায় 28টার মতো, 25 থেকে 28টার মতো আছে হচ্ছে তোমার মানে গল্প, ছড়া এবং নাটক, একটা নাটক এবং উপন্যাস এরকম আছে। তো সবগুলো থেকে তো আর প্রশ্ন করা সম্ভব না, তাই না? প্রশ্ন করতে গেলে কিছু জিনিস প্যাটার্ন তোমাকে বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কোথা থেকে হতে পারে। আমি যখন কোচিং করতাম তখন আমাদের কোচিং এক স্যার ছিল, উনি বলেছিলেন, ফারুক স্যার, যে অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে এখানে কম্পিটিশনের পরীক্ষা।
এখানে তুমি কি পড়বা তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি কি পড়বা না, মানে কোন বিষয় তুমি বাদ দিবা। তো তুমি যদি অন্য সবার মতো এই অল্প সময়ে সব পড়তে যাও তাহলে কিন্তু তোমার চান্সটা হবে না। এটা মানে অ্যাডমিশনটা বিজ্ঞানী হওয়ার জায়গা না, অ্যাডমিশনটা হচ্ছে চান্স পাওয়ার জায়গা। এখানে তোমাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে এবং ওই অনুযায়ী তোমাকে রেজাল্ট করতে হবে, মানে চান্স পাইতে হবে। দেন তুমি একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার পরে তুমি তোমার ইচ্ছা মতো তুমি শেখো। শেখার তুমি একটা সমুদ্রে প্রবেশ করলে, এবার তুমি তোমার ইচ্ছা মতো শেখো। ওইখানে অনেক গুণী শিক্ষক থাকবে, ওখানে অনেক ভালো তোমার সহপাঠী থাকবে, ভালো পরিবেশ থাকবে, ঠিক আছে? তুমি ওখানে শেখার অনেক সুযোগ পাবা। কিন্তু অ্যাডমিশন সময়টা এখানে তোমাকে পরিশ্রম করতে হবে, তুমি যা জানো সেটার সঙ্গে পরিশ্রম করতে হবে দ্বিগুণ হারে, দেখবা চান্স হয়ে গেছে। তো যাই হোক, আমরা ছিলাম এখানে। দেখো ৭১-এর দিনগুলি, জাহান আর ইমাম। আমি যদি বলি যে তোমাদের একটু রেসপন্স নেই, দেখি তোমাদের মানে রিয়েলাইজ কেমন করতে পারো তোমরা। আচ্ছা, আমরা প্রথম স্লাইড এইখান থেকে যদি তোমাদের আমি বলি যে 2টা প্রশ্ন করো, তাহলে তোমরা কে কোন গল্প থেকে প্রশ্ন নিবা আমাকে একটু বলো তো। আমি বলেছি যে ধরো এই যে এখানে আমি স্লাইড শেয়ার, মানে ইসলাম আমার এই প্রথম স্লাইডে 8জন কবির নাম এবং মানে গল্প আছে, সাহিত্য আছে। এই 8টা গল্প থেকে তোমাদেরকে যদি আমি বলি যে 2টা প্রশ্ন তৈরি করো, জাস্ট 2টা এমসিকিউ তৈরি করো, তোমরা কোন 2টা গল্পকে বেছে নিবা? মানে তোমাদের মতামত। শিক্ষা এবং সত্য। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। শিক্ষা এবং সত্য স্যার। উপর থেকে না গল্প যে কবিগুলো আছে কবির। আচ্ছা, না না না, অবশ্যই গল্প থেকে, অবশ্যই গল্প থেকে, কবি থেকে না। গল্প থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পল্লী সাহিত্য। আচ্ছা, একটা পল্লী সাহিত্য। কে বলছো? তোমার নাম বলো, তোমার নাম বলে তুমি 2টা বলো। আমার নাম রায়ান, আমি পল্লী সাহিত্য বলছি আর বই পড়া। বই পড়া। আচ্ছা, বাকিরা বাকিরা একটু নাম বলে রেসপন্স করো যে স্যার এই 2টা থেকে, আমি হইলে, আমি টিচার হইলে আমি এই 2টা থেকে প্রশ্ন করব। নিম গাছ, রহমতুল্লাহ। আচ্ছা, খলিল বলছে নিম গাছ। আর আরেকটা প্রশ্ন কোথা থেকে দিবা? আমাদের আমাটির বেকুব। আচ্ছা, আর কেউ বলতে চাও? আবাদি সরকার উপস্থিত শক্তি উদ্বোধন। আচ্ছা, গুড। তো দেখো যে তোমরা কিন্তু মানে যার যার প্ল্যাটফর্ম থেকে যার যার মতো করে চিন্তা করতেছো যে এখান থেকে প্রশ্ন হতে পারে, আসলে কিন্তু তাই। প্রশ্ন কোনটা থেকে হবে এটা একটা নির্দিষ্ট সিলেবাস আছে যে হ্যাঁ, নবম দশম শ্রেণীর যে গল্পগুলো আছে সেখান থেকে প্রশ্ন হবে, কিন্তু প্রশ্ন হবে মাত্র 10 মার্ক। এর মধ্যে ব্যাকরণ অংশ থাকবে এবং সাহিত্য পাঠ থাকবে, মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে থাকবে। তাহলে এখন বুঝতেছো যে মানে অনেক পরিশ্রম করে গেছো, কিন্তু তুমি যেই গল্পটা বাদ দিয়ে গেছো বা যেইটা তুমি গুরুত্ব মনে করো নাই সেখান থেকে প্রশ্ন দিয়ে দিছে, তখন কিন্তু তোমার চান্সটা হবে না, ছুটে যাবে। ঠিক আছে? এই জন্য কোনো কিছুকে হালকাভাবে নেওয়া যাবে না, র্যান্ডমলি পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে আমার মেসেজ। আমি বিগত দিনে যে ক্লাসটা তোমাদের নিয়েছিলাম সেখানেও আমি একই কথা বলার চেষ্টা করেছি বারবার, এখনো বলতেছি। কারণ তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দাও, আমিও একটা সময় তোমাদের জায়গাতে ছিলাম, মানে এই ভুলটাই আমরা বারবার করি যে না এটা তো খুব, এটা কেমন, এটা থেকে প্রশ্ন দেবে না মনে হয়, এরকম ভাবার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। তো দেখো দ্বিতীয় স্লাইডে যদি আমি সেম ভাবে তোমাদের বলি যে দ্বিতীয় স্লাইড থেকে তোমরা এই 8টা কবির মধ্যে থেকে 3টা প্রশ্ন করো, তাহলে তোমরা কোন তিন মানে গল্প থেকে প্রশ্ন নিবা? রায়ান বলো তো। শিক্ষা মনুষ্যত্ব ও সাহিত্যের উপরীতি। শিক্ষা মনুষ্যত্ব মানে শিক্ষা মনুষ্যত্ব আর সাহিত্যের উপরীতি। আচ্ছা, আর বাকিরা, বাকি যে 2জন 3জন যারা রেসপন্স করলা তাদের মন্তব্য কেমন দেখি, তারা কি বলে? আচ্ছা, সাহিত্যের উপরীতি তো মোস্ট ইম্পর্টেন্ট। গুড। ৭১-এর দিনগুলি তোমাদের কাছে কি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? তারিখগুলো আছে না স্যার, ওই তারিখগুলোতে সাম্প্রদায়িক তারিখ আছে, প্রশ্ন হবে এই তারিখে এটা কি বার ছিল, এই প্রশ্নটা বেশি হয়। হ্যাঁ, এই যে দেখো তোমাদের মধ্যে থেকে কত সুন্দর প্রশ্ন আসতেছে। তাহলে তোমরা কিন্তু বুঝে গেছো যে প্রশ্নটা আসলে কি। তোমরা অলরেডি এমসিকিউ প্রশ্নের সঙ্গে তোমরা অভ্যস্ত বা পরিচিত। তো এই প্রশ্নগুলো আসলে এভাবেই থাকবে বা এভাবে আসে। আমি নিচে তো যখন তোমাদের সঙ্গে প্রশ্ন শেয়ার করব তোমরা মোটামুটি বুঝতে পারবে আশা করি।
আমরা পরের স্লাইডে একটু যাচ্ছি। দেখো এখানে ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদেরকে যদি আমি আরেকটা কোশ্চেন করি যে এই যে এই স্লাইডে এখন বর্তমান যে স্লাইডটা আমি ওপেন করা আছে স্ক্রিনে, এই স্লাইড থেকে যদি আমি তোমাদের বলি যে এখানে সবচেয়ে পুরনো কবি কে, তোমরা বলতে পারবা? মানে কবিদের যে জন্ম এবং মৃত্যু সাল সেইটার বিবেচনায়, এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন আমি তোমাদের কাছে দিতে চাচ্ছি যে লিখার যে হাতেখড়ি, মানে কোন কবি কবে থেকে লেখা শুরু করেছেন, কোন বয়স থেকে, সেই হাতেখড়ির বয়স যদি আমরা বিবেচনা করি তাহলে সেই বিবেচনায় এইখানে যে 8 জন কবি আছেন এই 8 জন কবির মধ্যে কে সবচেয়ে প্রবীণ বলো তো তোমরা একটু বলো। ভুল হলে তো সমস্যা নেই, এখানে তো বাহিরের কেউ নেই, সবাই তো আমরাই, তাই না? বলো। বুঝি নাই তোমাদের কথা, মানে কেটে আসতেছে একটু, আবার বলো। আচ্ছা, আব্দুল হাকিম। আর কারো কোনো উত্তর? আর কেউ দিতে চাও উত্তর? আচ্ছা, তোমরা যে যে উত্তর যেটা দিছো ঠিক আছে, আমি কোনো উত্তর দেব না। তোমরা আমার ক্লাস শেষ হয়ে গেলে তোমরা নেটে সার্চ করে এই প্রত্যেকের জীবন সম্পর্কে, মানে কবি পরিচিতি সম্পর্কে আগে দেখবা, দেখার পরে দেখবা যে তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরের সঙ্গে এই উত্তরটা মিলতেছে কিনা। ঠিক আছে, এটা আমার তোমাদের কাছে প্রশ্ন। দেখো বাংলায় তোমাদের এরকম প্রশ্ন আসবে বা আসতে পারে, যে কোনো 4 জন কবির নাম দিয়ে বলে দিল যে সব থেকে এই 4 জন নিচের কোন, মানে নিচের 4 জন কবির মধ্যে কোন কবি সবচেয়ে প্রবীণ, অথবা মানে কোন কবি সবার আগে। প্রবীণ শব্দের অর্থ বোঝো তোমরা? প্রবীণ শব্দের অর্থ কি? পুরনো। বা যদি প্রশ্ন আসে যে নিচের কোন কবির সবচেয়ে বেশি সাহিত্য প্রকাশিত হয়েছে বাংলা ভাষায়, ঠিক আছে, মানে এরকম প্রশ্ন আসলো, ধরো কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং হেমচন্দ্র, এই 4 জনের নাম দিয়ে বললো যে নিচের কোন কবির মানে সবচেয়ে বেশি গল্প বাংলা সাহিত্যে আছে বা প্রকাশিত হয়েছে। আমি যদি বলি যে ছন্দের জাদুকর বলা হয় কাকে, বলো তো? কে উত্তরটা দিছো তাকে একটা থ্যাংক ইউ। তোমার নাম কি? শাহরিয়ার। দেখো তাহলে এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু মানে লাইন বাই লাইন গল্প রিডিং পড়ে কিন্তু আসলে জানতে হবে, বিষয়টা এরকম না। কবি সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে, ওই গল্প সম্পর্কে ধারণা থাকতে হবে, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রশ্ন কিন্তু তুমি পড়ে গেছো একরকম, ওরকমই প্রশ্ন দেবে, কিন্তু প্রশ্নটা জাস্ট একটু লেজুর জুড়াই দিবে আর কি। ওই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন চাইবে, তখন তোমাকে বুঝতে হবে যে আসলে মানে আমার কাছে উত্তরটা কি চাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে সেম ভাবে যদি আমি বলি যে তোমাদের আমি যদি বলি এইখান থেকে 8 জনের মধ্যে থেকে যে কোনো 3টা গল্প থেকে প্রশ্ন করতে, তোমরা কোন 3টা থেকে করবা? এই 8টার মধ্যে থেকে এখন যে স্লাইডটা ওপেন আছে, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, আর কোনটা? নিরীহ বাঙালি। আচ্ছা, আর কেউ বলতে চাও? স্যার মানুষ, কপোতাক্ষ নদ। মানুষ, কপোতাক্ষ নদ। আর কেউ? বঙ্গবাণী। দেখো একটা জিনিস হচ্ছে যে, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। আচ্ছা তোমরা বলো, আমি যে তোমাদেরকে যেভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তাতে তোমাদের মানে কি ধারণা ক্লিয়ার হচ্ছে? দেখো এটা প্রথম ক্লাস এবং হিউজ একটা বাংলা, যেহেতু অনেক সময়ের ব্যাপার, আমি এক ক্লাসে তোমাদেরকে আমরিক তেমন কিছু শিখাইতে পারবো না, কিন্তু এতটুকু পারবো যে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াই দিতে বা তোমাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়া দিতে। এবং আমি এটা জানি যে তোমরা বাংলা অলরেডি 9-10-এ যে জিনিসগুলো পড়েছো সেখান থেকে প্রশ্ন আসবে, তোমরা
এটা নিয়ে বেশি একটা খুব একটা চিন্তিত না, কিন্তু কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি কি প্রশ্ন আসে, এই বিষয়ে আমি তোমাদের জানানোর জন্য আজকের এই ক্লাস। আচ্ছা, আমরা পরের স্লাইডে একটু যাই। দেখো এখানে 8 জন কবির নাম এবং গল্প আছে। এখান থেকেও সেম ভাবে আমি যদি আগের মতন প্রশ্ন করি তাহলে তোমরা হয়তো তোমাদের মতো করে উত্তর দিবা। আমি একটা প্রশ্ন তোমাদেরকে করি, সেটা হচ্ছে তোমরা কি এই যে কবিদের ছবি আমি এখানে অ্যাড করেছি, তোমরা কি এই ছবিগুলো দেখেছো? মানে কি কবিদের সঙ্গে শুধু নাম শুনেছো, ছবি কি কখনো দেখা হয়েছে? আচ্ছা, এমনিতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, তাদের সঙ্গে পরিচয় আছে, তাই তো? জি স্যার। বা শামসুর রহমান। কিন্তু অন্য যে কবিরা আছেন তাদের সঙ্গে কিন্তু এইভাবে আমরা পরিচিত না। ছবি দিয়েছি, আমার এর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে মানুষ আমরা যা দেখি দুই চোখে সেটা আমরা বিশ্বাস করি এবং আমাদের স্মৃতিতে ওইটা মনে থাকে বেশি। ঠিক আছে, যেটা দেখা হয় চোখে বা লিখা হয় সেটা আমাদের মনে থাকে বেশি, কিন্তু শুধু পড়ে গেলাম এটা মনে থাকে না। যার কারণে আমার এখানে আমার এই একটাই উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে কবিদের সঙ্গে মানে ছবির মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া। আমি এখানে বিস্তারিত চাইলে কবি পরিচিতি দিতে পারতাম, কিন্তু আমার স্লাইডটা সেক্ষেত্রে বড় হয়ে যেত, যেটা তোমাদের জন্য একটু অস্বস্তির কারণও হতে পারে। যারা এটা চিন্তা করে আমি দেই নাই। তবে আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা কবি পরিচিতি, শব্দের অর্থ বা ওই গল্পের মূল ভাব কি ছিল বা মূল চরিত্রে যে যাকে কবি মূল চরিত্রে লিখেছেন তার নাম কি, ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন আমি নিচে সেট করেছি, তোমাদেরকে আমি দেখাবো কিছু সময় পরে। তো এখানে দেখো যে, আচ্ছা বলো তো পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি কোথায় বলো তো? কে বলতে পারবা? পল্লী কবি জসিমউদ্দিন, যিনি আমাদের দেশের একজন খুবই গুণী কবি, তার গ্রামের বাড়ি কোথায়? মানে তার হোম ডিস্ট্রিক্ট কোথায়, কেউ বলতে পারবা? ফরিদপুর জেলায়। কোন গ্রামে? গ্রামের নাম মনে আছে? বাহ, মাশাআল্লাহ, তোমরা খুবই ভালো পারো। তোমাদের চান্স না হইলে তো আর কারো চান্স হবে না বাংলাদেশে। কি বলো, কনফিডেন্স আছে না সবার? জি স্যার, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আমরা অবশ্যই দোয়া করি তোমাদের মতন ভালো ছাত্র, গুড স্টুডেন্ট আমাদের কারিগরি অঙ্গনে আসুক, আমরা ভালো ইঞ্জিনিয়ার পাই তোমাদের মতো। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের দরকার আছে। আচ্ছা, তো এখন দেখো এই উপমহাদেশের ইতিহাস তোমরা পড়েছো তাই না? এই ভারত উপমহাদেশের ইতিহাস তোমাদের জানা আছে। এখানে কিন্তু অনেক কবি আছেন যাদের জন্ম বা লেখালেখি সবকিছু কিন্তু বর্তমান যে ভারত সেখানে, কিন্তু তারা বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণে তাদের অবদান অপরিসীম। ঠিক আছে, যার কারণে কিন্তু দেখবা কবি পরিচিতি পড়তে গেলে হয়তো বা কবি ভারতের হুগলি বা ভারতের কলকাতা বা ভারতের হাওড়া বিভিন্ন জায়গায় সে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তবুও তার সম্পর্কে আমরা পড়তেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে একটু আগাই। দেখো এখানে আছে 8 জন কবির নাম এবং 8টা গল্প। আমি যদি একটু বলি, সাহসী জননী বাংলা, কামাল চৌধুরী। বন্দনা, শাহ মোহাম্মদ সগীর। দেখো আমি সব কবির ছবি তোমাদের মাঝে শেয়ার করতে পেরেছি, কিন্তু শাহ মোহাম্মদ সগীরের কোনো ছবি আমি সংগ্রহ করতে পারিনি। তোমরা এখন আমাকে বলো তো শাহ মোহাম্মদ সগীর আসলে কে ছিলেন, বলতে পারবা? এটা তোমাদের সিলেবাসে নেই? আচ্ছা আচ্ছা, বন্দনা তোমরা পড়োনি? বন্দনা, আচ্ছা এগুলো আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু মানে অ্যাসিওর করো যে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষা, সেই সিলেবাসটা কি শর্ট ছিল? ফুল ছিল। আচ্ছা, তাহলে আমরা একটু যদি আগের স্লাইডে একটু যাই। দেখো তো এই স্লাইডে কোনো গল্প তোমরা এসএসসি তে পড়োনি এরকম কোনোটা আছে? দেখো তো একটু। এগুলো কিন্তু কবিতা আর কি, ঠিক আছে, ছড়া।
এগুলো সবগুলোই করছি। আচ্ছা, এই স্লাইডে কোনটা কোনটা পড়ো নাই বলো তো? এই স্লাইডে এখন যে স্লাইডটা ওপেন করছি, স্লাইডে শুধু হয়েছে হচ্ছে সাহসী জননী বাংলা জীবন, সাহসী জননী বাংলা শুধু এটাই হয়েছে। সাহসী জননী বাংলা শুধু এটাই হয়েছে, আর বাকিগুলো হয়নি। কিন্তু না স্যার, কিন্তু এখন পর্যন্ত মানে অ্যাডমিশনের যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু এই জিনিসগুলো আছে, ঠিক আছে? তো তোমাদেরকে এগুলো তাহলে পড়তে হবে। তাহলে এই যে আমি তোমাদের সাথে দেখো মত বিনিময় করে একটা জিনিস বুঝতে পারলাম যে আমি আগে যে স্লাইডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রায় মোটামুটি সেখান থেকে সবগুলোই তোমাদের পড়া আছে। তাহলে এখান থেকে নাই, তাহলে আমি যদি নেক্সট ক্লাসে তোমাদের কন্টিনিউ যখন করব, তখন আমরা এই জিনিসগুলো যেগুলো তোমরা পড়ো না, এই জিনিসগুলোর উপরে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব, তাই না? তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো যতীন্দ্র মোহন বাগচি, উনি অনেক আগের একজন কবি। আর শাহ মোহাম্মদ শৌকী সম্পর্কে বলতেছিলাম, উনি শাহ মোহাম্মদ শৌকী সম্পর্কে তোমরা যেহেতু জানো না, আমি মানে খুব সংক্ষেপে বলি। উনি একজন এমন কবি ছিলেন যিনি একজন বাদশার দরবারে সভাকবি ছিলেন। তোমরা দেখেছো, ওই যে গোপাল ভাট দেখেছো? মাই ডিয়ার স্টুডেন্ট, জি স্যার দেখছি। গোপাল ভাট দেখেছো? স্যার আচ্ছা, গোপাল ভাড়ে দেখবা যে গোপাল ভাড় থাকে, তারপরে মন্ত্রী থাকে, একজন সভাকবি থাকে, তারপরে একজন বিজ্ঞানী থাকে, একজন চিকিৎসক থাকে, দেখেছো? এরকম আগের যুগে বাদশাহ রাজাদের তোমার সভাকক্ষে একজন কবি থাকতেন। এই শাহ মোহাম্মদ শৌকী ছিলেন সেরকম একজন কবি, যিনি তোমার ওই যে লাইলি মজনু লিখেছেন। শুনেছো লাইলি মজনু? শুনেছো কখনো নাম? স্যার আচ্ছা, তোমাদের কাছে এখন তোমাদের হাতে মোবাইল আছে। আমি যদি আমার একটু কথা বলি, দেখো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমার হাতে মোবাইল ছিল না। তো তোমরা এই জায়গায় আমার থেকে অনেক মানে যোজন এগিয়ে। আমার হাতে মোবাইল ছিল না, আমি একটা কোচিং এ অফলাইনে ক্লাস করেছি রাজশাহীতে। তো সেইখান থেকে কিন্তু আমি আসলে অ্যাডমিশন সম্পর্কে বা পলিটেকনিক সম্পর্কে আমি একটা আইডিয়া পাই, বা সাবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া পাই। দেখো, আমি যদি তোমাদের বলি, দেখো তোমরা যখন ক্লাস 8 এর স্টুডেন্ট ছিলা, যখন 8 এ পড়ালেখা করছো, তোমরা সায়েন্সে ভর্তি হবা নাকি কমার্সে ভর্তি হবা না আর্টসে ভর্তি হবা অথবা মাদ্রাসায় ভর্তি হবা, এই সম্পর্কে কিন্তু তোমাদের তেমন কোনো ধারণা ছিল না, তাই না? তোমরা স্যারদের কাছ থেকে, স্কুলের বড় ভাই বোনদের কাছ থেকে, বা বাসায় ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে ধারণা পেয়েছো। এইখানে যে প্ল্যাটফর্মটা, পলিটেকনিকে ভর্তির যে প্ল্যাটফর্মটা, এটাও কিন্তু সেম। এইখানে তোমাকে ইসিসি সব প্রকারের সহযোগিতা করবে। তুমি কোন সাবজেক্টে ভর্তি হতে চাও, বা কোন তোমার ফিউচার ড্রিম কি, তোমার ফিউচার ড্রিমের উপরে নির্ভর করে তুমি ইসিসি কে যদি জিজ্ঞেস করো যে আমি কোন সাবজেক্ট আমার জন্য ভালো হয়, ইসিসি কিন্তু তোমাকে এই ব্যাপারে অনেক সহযোগিতা করতে পারে। তোমরা চাইলেই এই হেল্প ইসিসি থেকে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো যে কোথায় পড়তে পারো বা কিভাবে ভর্তি, মানে এই জাতীয় সংক্রান্ত কথা তোমাদের সঙ্গে আমাদের বিজ্ঞ স্যারগণ আগেও আলোচনা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, আমার আলোচনা সেদিকের না। তবে বিষয় হচ্ছে যে তোমরা, তোমাদের হাতে যেহেতু মোবাইল আছে, তোমরা এই যে শাহ মোহাম্মদ শৌকী সম্পর্কে জানো না, তোমরা আজকেই আমাকে প্রত্যেকে যার যার মতো করে ইন্ডিভিজুয়াল শাহ মোহাম্মদ শৌকীর সম্পর্কে 5টা করে বাক্য অথবা 5টা কথা আমাকে লিখে আমার হোয়াটসঅ্যাপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে প্ল্যাটফর্ম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সর্বনিম্ন 5টা দিলাম আর কি তোমাদের। এটা এইচডব্লিউ, ঠিক আছে? তোমরা যদি আরো 10টা 15টা যেরকম পারো এরকম করে শাহ মোহাম্মদ শৌকী সম্পর্কে লিখবা, নেটে সার্চ করে আমাকে রেসপন্স করো। তোমরা কি আমাকে লিখে দেখাবা নাকি আমি দেখাবা না? কোনটা? জি স্যার পারবো। আচ্ছা, এটা কিন্তু আমাকে তাহলে মানে প্রমিস করতেছো। আমি কিন্তু বিকেলে দেখবো, আমি দেখতে চাই যে তোমরা আমার এই ক্লাস শেষ হওয়ার পরে তোমরা এই কাজটা করবা, ঠিক আছে? করে যার যার ইন্ডিভিজুয়াল খাতার ছবি উঠে এটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা যে স্যার আমার নামেই আমার এসএসসি রোল এত, আমি হচ্ছে স্যার শাহ মোহাম্মদ, লিখবা টপিকস এর নাম দিবা শাহ মোহাম্মদ শৌকীর, লিখে ওখানে তুমি 10টা 8টা 7টা সর্বনিম্ন 5টা প্রশ্ন তুমি লিখে ওই লেখার ছবিটা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবা, কেমন? এটা কিন্তু সবার জন্য, এই মেসেজটা কিন্তু সবার জন্য, যারা আমার ক্লাস শুনতেছো বা যারা পরবর্তীতে রেকর্ডিং শুনবা তাদের জন্য, ঠিক আছে? যারা এখন আমাদের ক্লাসে আজকে জয়েন হতে পারোনি কোনো হয়তো সমস্যার কারণে,
তারা যখন এই ক্লাসের রেকর্ডিংটা শুনবা এই মেসেজটা তাদের জন্য। তুমি হয়তো ভাবতেছো যে স্যার আমি তো ক্লাস করি নাই বা এখন দিব কিনা, এরকম ভাবার কোনো সুযোগ নেই। তুমি যদি 2 দিন পরে আমার ক্লাসটা শোনো, তুমি 2 দিন পরে হলেও আমার যখন শুনবা তখনই তুমি এই কাজটা করে কমপ্লিট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে। এটা আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা কি শুনতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো এইখানে প্রায় আমাদের ছড়া সব শেষ। আল মাহমুদ দিয়ে ছড়া আমাদের যা গল্প মানে কবিতা ছিল আর কি, সেগুলো শেষ। উপন্যাস তোমাদের এই সিলেবাসে একটা উপন্যাস এবং একটা নাটক অ্যাড করা হয়েছে। উপন্যাসটা কি তোমরা পড়েছো নাকি এটা তোমাদের সিলেবাসে ছিল না? উপন্যাস এবং নাটকটা উপন্যাস এবং নাটক দুটোই ছিল। আচ্ছা, দুটাই ছিল। তাহলে তোমাদের প্রবলেম হচ্ছে কোথায়? এই কবিতাগুলো নিয়ে, তাই তো? এই স্লাইডের কবিতাগুলো নিয়ে কি কোনো প্রবলেম আছে? যেরকম রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীন, এগুলো পড়েছো? আচ্ছা, তাহলে শুধু তোমাদের সঙ্গে মিলতেছে না কোনগুলো? এই বন্দনা, প্রাণ, অন্ধবধূ, জীবন বিনিময়, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর হচ্ছে কি আমার দেশ, বৃষ্টি, আর পরের স্লাইডে বসেক, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা এইগুলো নিয়ে যতটুকু পারো একটু স্টাডি করবা, দেন আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার এগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, আর উপন্যাস দেখো এখানে একটা উপন্যাস দিয়েছে কাকতারুয়া, এটা লিখেছেন সেলিনা হোসেন। আর নাটক যেটা বহিপীর, সৈয়দ অলিউল্লাহ। এই আমাদের মোটামুটি সাহিত্য থেকে কথা, বুঝতে পারছো? সাহিত্য থেকে মোটামুটি আমাদের কথা এই পর্যন্তই, মানে বাংলা প্রথম পত্র যেটা আর কি। এখন যদি আমি আরেকটু নিচের দিকে স্লাইড গুলো শেয়ার করি, দেখো এখন আমি যাব হচ্ছে ব্যাকরণ অংশে, বাংলা ব্যাকরণ অংশে। আমি বাংলা ব্যাকরণ অংশের কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন থাকে সেগুলোই জাস্ট তোমাদেরকে আমি এখানে তুলে ধরেছি। তোমরা অনেক টপিকস পড়ছো, কিন্তু এত টপিকস থেকে প্রশ্ন থাকবে না, প্রশ্ন এই কয়েকটা টপিক থেকেই থাকবে। এবং আমি তোমাদের এতটুকু অ্যাসিওর করতে পারি যে শুধু এই পরীক্ষা না, তোমরা যদি এখন একটা ভালো প্রিপারেশন নাও, আগামীতে তোমরা মানে যেই পর্যায়ে যাও, জব সেক্টরে যেখানেই যাও, তোমাদের এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। আচ্ছা, আমরা একটু ব্যাকরণ অংশে যাচ্ছি। দেখো এখানে আমি প্রায় 12টা টপিকস দিয়েছি, 12টা না সরি, এখানে 13টা টপিকস আছে। 13টা টপিকস, একটা জায়গাতে দেখো সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, আমি দুইটা সব জিনিসকে এক জায়গায় রেখেছি, একটা প্ল্যাটফর্মে রেখেছি। কারণ হয় কি যে সমার্থক শব্দ পড়লে তার বিপরীত শব্দটা মানে এটা কাউকে মানে আলাদা করে বলার প্রয়োজন নেই, এটা পড়ে সবাই, তাই না? তোমরা পড়ে এসেছো। এখন দেখো এখানে বাংলা ভাষা, বর্ণ, সন্ধি, উপসর্গ, কারক বিভক্তি, সমাস, নর ও নারী শব্দ, যেটাকে আমরা লিঙ্গ বলি আর কি। হ্যাঁ, লিঙ্গ বলি। আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ, বানান শুদ্ধি, শুদ্ধ বানান, যেরকম দেখো পরীক্ষায় মুমূর্ষু বানানটা কিন্তু অনেক আসে। তারপরে হ্যাঁ, তারপরে স্বায়ত্ত শাসিত বানান অনেক আসে। তারপরে এরকম কয়েকটা বানান বলো তো যে যেগুলো তোমরা পরীক্ষায় ফেস করেছো, কয়েকটা শুদ্ধ বানান বলো তো। যেরকম ব্রাহ্মণ, ব্রাহ্মণ শব্দটা কিন্তু অনেক আসে, তাই না? আচ্ছা, আবার সমার্থক শব্দ যেরকম আসে, ধরো আকাশের সমার্থক শব্দ কি, আগুনের সমার্থক শব্দ কি, তারপরে তোমার নদীর সমার্থক শব্দ কি, সমুদ্রের সমার্থক শব্দ কি, পানির সমার্থক শব্দ কি, এরকম মানে নিত্য দিন বা সব সময় আমরা যেগুলো চোখের সামনে দেখতেছি, ব্যবহার করতেছি, হ্যাঁ, যেগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যে শব্দগুলোর সঙ্গে জড়িত, দেখবা প্রশ্ন সেখান থেকে আসে, খুব কঠিন কিছু আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে যে আগুনের একটা সমার্থক শব্দ ধরো অনল। এখন পরীক্ষায় আসলো যে অনল কোনটি সমার্থক শব্দ, সেখানে অপশনে আগুন থাকলো না, মানে আগুন দিয়ে দেখবে তোমরা বইয়ে যখন পড়েছো, আগুন সমার্থক শব্দ, অনল, পবন, এরকম বিভিন্ন রকম মানে 3, 4টা, 5টা, 6টা করে দেওয়া ছিল। আবার কতগুলো শব্দ সমার্থক শব্দ আরো বেশি আছে, 6, 7টা এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই মেন যে শব্দটা, সেই শব্দটা ব্যবহার না করে অন্য একটা সমার্থক শব্দ থেকেও কিন্তু শব্দ ব্যবহার করে বলতে পারে যে এই শব্দটা সমার্থক শব্দ কোনটি।
আমার প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? মাই ডিয়ার স্টুডেন্টস, একটু রেসপন্স করো প্লিজ। জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, প্রশ্ন এরকম ভাবে হবে, তো এই জন্য তোমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ভাষা থেকে আসলে প্রশ্ন, ভাষার ধরো কখন ভাষাটা আবিষ্কার হয়েছে, কোন সময়, অথবা বাংলা ভাষা কোন জায়গা থেকে এসেছে, অথবা প্রথম, তোমরা কি জানো বাংলা ভাষা প্রথম কোথা থেকে কোথায় সংগ্রহ করা হয়েছিল? কোথা থেকে? চর্যাপদ লাগে স্যার। চর্যাপদ থেকে। ঠিক আছে, আমি আরো ডিপলি কোশ্চেন করেছি। তোমরা কি নেপালের রাজগ্রন্থশালার নাম শুনেছো? একটু বেশি ডিপ। হরপ্রসাদ শাস্ত্রী নাকি স্যার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোন গোয়ালঘরের নাম শুনেছো? আচ্ছা, আমি যদি বলি যে ভুসুক, ভুসুকপা, কুকুরিপা, এদের নাম শুনেছো? লুইপা? তোমাদের মনে হয় একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি এগুলো একটু গভীর থেকে বলেছি। এগুলো, এই কোশ্চেন গুলো একটু গভীর থেকে বলা, ঠিক আছে? যদিও এত ডিপলি বিগত সালের যে প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা যায়, এত ডিপলি কোশ্চেন কখনো আসে না তোমাদের এই পরীক্ষাগুলোতে। এগুলো বিসিএস কোশ্চেনে আসে, তাই আমার কথা শুনে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? যে স্যার এগুলো কোথা থেকে করতেছে। আচ্ছা দেখো, বর্ণ থেকে প্রশ্ন আসতে পারে। কিরকম প্রশ্ন? যে বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ আছে কয়টি? বা বাংলা স্বরবর্ণে প্লিজ কেউ একজন মিউট হও, তোমরা একটু মিউট হও। দেখো, প্রশ্ন এরকম আসতে পারে যে বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার শব্দ আছে কয়টি? ঠিক আছে, তাহলে পূর্ণমাত্রা কি, অর্ধমাত্রা কি, হ্যাঁ, মাত্রাহীন কি বা মাত্রাবিহীন কি, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করতে চাই, তোমরা একটু রেসপন্স করবা। এমন একটা শব্দ আছে, যেই মানে শব্দ না, দুঃখিত, অক্ষর আছে বা বর্ণ আছে, যেই অক্ষরটা ব্যঞ্জন বর্ণে নেই, কিন্তু আমরা প্রতিনিয়তই সেই শব্দটাকে লিখছি। তোমরা বলতে পারবা? বলো তো। বাংলায় ব্যঞ্জন বর্ণে যে মানে তোমার 39টা অক্ষর আছে, ক খ গ ঘ এরকম করে 39টা অক্ষর আছে, এমন একটা অক্ষর আছে যেই অক্ষরটা বাংলা ব্যঞ্জন বর্ণের এই 39টার মধ্যে নেই, তবে তাকে হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের দুইটা বর্ণ এক জায়গায় করে আবার তাকে তৈরি করা যায়। কে নাম? না, তোমার নামটা কি বলো তো, তোমাকে নাম বলো। জি, শাহরিয়ার। শাহরিয়ারের বাসা কোথায়? আচ্ছা আচ্ছা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। বগুড়াতে কখনো তোমার আসার সুযোগ হয়েছে? আমি বগুড়া পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শাহরিয়ারের জন্য আসলে আমি তোমাদের সবার জন্যই দোয়া এবং ভালোবাসা, যে তোমরা আসলে খুব সুন্দর, তোমরা অনেক মেধাবী, খুব সুন্দর রেসপন্স করো। দেখো, যুক্ত খ, এই শব্দটা কিন্তু বাংলায় 39টা যে শব্দ আছে সেই শব্দের মধ্যে কিন্তু নেই। আচ্ছা শাহরিয়ার, তুমি আমাকে তাহলে এটা বলো যে এই শব্দটা তৈরি করতে গেলে কোন কোন বর্ণ, কোন দুইটা বর্ণকে ব্যবহার করতে হবে? ক যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ। আচ্ছা, আর ক যোগ যদি হয় হসন্ত দেয় তাহলে কি হবে? ক যোগ হয় হসন্ত, তাহলে কি হবে? এটা প্র্যাকটিস করবা, করে গ্রুপে নাম লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখো সন্ধি বিচ্ছেদে যাই। সন্ধি, সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় শুদ্ধ বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সন্ধি আর কারক বিভক্তি। আমি কয়টা টপিকসের নাম বলছি? সন্ধি, কারক বিভক্তি, বানান শুদ্ধি এবং সমার্থক শব্দ, বিপরীত শব্দ। এই কয়টা টপিকস থেকে কিন্তু প্রশ্ন মাস্ট বি থাকবেই। যদি বাংলা ব্যাকরণ থেকে 5টা কোশ্চেন অথবা 4টা কোশ্চেন করে, তাহলে তোমরা নিশ্চিত থাকো যে আমি যেই টপিকস গুলোর নাম বলেছি, আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে।
বাকিগুলো থেকে থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমরা এই টপিকস গুলো থেকে একটু ভালো করে পড়বা। ধরো একটা কারোকে প্রশ্ন আসলো যে ঘোড়াকে চাবুক মারা হলো বা ঘোড়াকে চাবুক মারা হয়েছে, তাহলে এইখানে প্রশ্ন আসতে পারে যে কোন কারকে কোন চাবুক কোন কারকে কোন বিভক্তি, ঠিক আছে, অথবা ঘোড়া কোন কারকে কোন বিভক্তি। এগুলো খুবই মজার জিনিস, যদি তুমি নিয়ম সহকারে মনে রাখার চেষ্টা করো তাহলে এগুলো আসলে পারা খুবই সহজ। তো এই ছিল হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ থেকে আর কি আলোচনা। আমি ব্যাকরণ অংশ থেকে তোমাদের এই আলোচনাগুলো আর কি এই টপিকস গুলো দিলাম, তোমরা এগুলো থেকে পড়াশোনা মানে শুরু করে দাও, পড়াশোনা এগুলো থেকে শুরু করে দাও। আগে তোমাদের পড়াশোনা করা আছে, এগুলো রেগুলার আর কি কন্টিনিউ করো, ছোট ছোট প্রশ্নগুলো একদম খুব বেসিক জিনিসগুলো। আচ্ছা, এর মাধ্যমে আমাদের আসলে আজকের স্লাইড আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কিন্তু এখন আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি তোমাদের প্রশ্ন শেয়ার করব। দেখো, কেউ কিছু বলেছো? কোনো সমস্যা হয়েছে? পরীক্ষা নিলে হয় না? হ্যাঁ, পরীক্ষা আমরা নেব, এটা তোমাদের মডেল টেস্ট আমরা নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা পরীক্ষা নেব। দেখো, এখন আমি তোমাদের মাঝখানে তোমাদের সামনে একটা স্লাইড ওপেন করেছি। এইটা হচ্ছে, এটা সহজ। আচ্ছা, সহজ হলে তো খুবই ভালো কথা। দেখো, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? বলো তো, সহজ হলে বলো তো। আচ্ছা, প্রতাপের। তাহলে পরেরটার উত্তর কি হবে বলো তো? আচ্ছা শোনো, আমি এইভাবে তোমাদের কাছ থেকে শোনো, আর তোমাদের কাছ থেকে এইভাবে আমি তোমাদের কাছ থেকে, আচ্ছা তাহলে আমরা, ঠিক আছে, বলো তো 2 নাম্বারটার উত্তর কি হবে বলো তো? আচ্ছা, 2 নাম্বারটা প্রতাপ হবে। 3 নাম্বারটার উত্তর কি হবে বলো তো? 3 এর উত্তর? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। দেখো, গোয়ালের গাভী। আচ্ছা, তারপরে কপল শব্দের অর্থ কি বলো তো? এটা সহজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে তোমাদের দেখো কনফিউশনে ফেলে দিলে কিন্তু তোমরা দেখো, তোমরা যে স্মার্ট সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। মানে তোমাদের সাইড থেকে যদি কেউ কোনো ভুল উত্তর বলে দেয় বা তোমাদের কনফিউশন করে দেওয়া কিন্তু এত ইজি না। তাহলে তোমরা বুঝতেছো যে তোমাদের কিন্তু পটেনশিয়াল আছে, তোমরা কিন্তু অনেক পাঞ্চুয়াল এবং পটেনশিয়ালিটি আছে তোমাদের। জাস্ট তোমাদের একটু পরিশ্রম এবং ড্রাইভ দিতে হবে, দিলেই তোমরা আশা করি তোমরা পারবা, তোমাদের দিয়ে সম্ভব। আচ্ছা, এখন দেখো যে আমরা পরে আরো এরকম অনেক প্রশ্ন আমি সেট করেছি, আমি তোমাদের এইটা দিয়ে দিব, ঠিক আছে? এই ওয়ার্ড ফাইলটা আমি তোমাদের দিয়ে দিব। এখন এই ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা, আচ্ছা এখান থেকে আমরা একটু নিচের দিকে যাই, দেখি এখান থেকে কিছু তোমরা বলতে পারো কিনা। আচ্ছা, পল্লী সাহিত্য থেকে বলো তো দেখি, আধুনিক শিক্ষার এই 1 নম্বর প্রশ্নটা বলো তো পল্লী সাহিত্য থেকে। দুঃখিত, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, বলো 1 নম্বরের উত্তর। হ্যাঁ, পল্লীগান। বাহ, তোমরা খুবই মানে তোমরা লেখাপড়া করেছো, এটা বোঝা যাচ্ছে। দেখো, এই রকম প্রশ্নই কিন্তু থাকবে পরীক্ষায়, ঠিক আছে? আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি এই রকম প্রশ্নই কিন্তু আশা করি থাকবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে বলো তো? রোমারোলা। আচ্ছা আচ্ছা, একজনের শুনে সবাই বলতেছো নাকি সবার উত্তর বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার আবার একটা পরীক্ষা নেওয়ার ধরন আছে, যদি তোমরা আমার পরীক্ষায় ফার্স্ট হও আমি তোমাদেরকে পুরস্কার দিব, ঠিক আছে? স্যার পরীক্ষা হচ্ছে যে কোন কোন টপিক বা যে কয়টা সাবজেক্টের এক্সাম পরীক্ষা সবগুলো দিনের মানে টপিকটা বলে দিয়ে আমাদের একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, এটা হচ্ছে আমাদের, আচ্ছা শোনো, আমি ইসিসি তোমাদেরকে এই ব্যাপারে আমি আগেও বলেছি,
ইসিসি তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়টা আমাকে বলেছো, আমি ইসিসি কে বলবো, বা এই ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, ইসিসি অলরেডি আমাদের কথা হয়তো বা শুনতে পেরেছে যে তোমরা তোমাদের চাওয়ার কি। তো তোমাদের এটা অবশ্যই এই আশা পূরণ করবে, কোনো সমস্যা নেই, তোমরা এইটুকু নিশ্চিত থাকো, ঠিক আছে? পরীক্ষা হবে, সমস্যা নেই, পরীক্ষা দিতে পারবা। তবে তোমাদের পারফরমেন্স দেখে আমার খুবই ভালো লাগতেছে, আমার তো তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে আরো ক্লাস নেই, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে উঠছে না, বুঝতে পারছো? আচ্ছা বলো, আমার সঙ্গে ক্লাস করে তোমাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আচ্ছা, গত দিনে যে তোমাদের আমি রসায়ন পড়াইছিলাম, সেই দিন কি তোমাদের সেই টপিকস নিয়ে তোমরা বাসায় পড়াশোনা করতেছো সেগুলো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, প্রশ্নের ধরনটা আসলে এরকমই, আমি এটাই দেখানোর জন্য তোমাদেরকে আসলে এই স্লাইডে নিয়ে আসা। এখান থেকে যে আমাটির ভেবু থেকে দেখো কোশ্চেন করেছি, আমাটির ভেবু গল্পের মূল সুর কি, বলো তো? এই প্রশ্নের উত্তর কি? 4 নম্বর, 4। আচ্ছা, উপরে উঠে দিছি। এটা হচ্ছে কি বলে প্রকৃতি ঘনিষ্ঠ। তো ঠিক আছে, তাতে বুঝতে পারতেছি যে তোমাদের, হ্যাঁ পরে কি বলছো একজন, বলো তো আবার একটু বাবা। দারিদ্রতা। আচ্ছা, যেটা উত্তর হোক তোমাদের উত্তর, আমি তো তোমাদের এটা এইচডব্লিউ দিয়েছি, ঠিক আছে? তোমরা এইচডব্লিউ আকারে এটা আমাকে লিখে দিবা, এবং প্রত্যেকটা সঠিক উত্তর আমি আবার তোমাদেরকে রাতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি তোমাদেরকে রাতে দারিদ্রতা কিভাবে হয় এখানে লেখা আছে, গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিক জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। মানে কি এখানে প্রকৃতি ঘনিষ্ঠতা রয়েছে। দুর্গার মা সবার থেকে শৈশব ছিল, তখন ছোট ছিল, শৈশব হচ্ছে তো তুমি বই দেখো, পরিস্থিতির তৃতীয় লাইনে আছে, তুমি দেখো। আচ্ছা, দেখো এই যে তোমাদের মধ্যে কম্পিটিশন কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এটা কিন্তু খুবই ভালো, একজন আরেকজনের সঙ্গে যদি এভাবে গ্রুপ স্টাডি করো তোমরা, ঠিক আছে? আমি দেখেছি গ্রুপে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা খুব অ্যাক্টিভ, তোমরা মানে অনেক লেখালেখি করো, এই জিনিসটা খুবই ভালো, ঠিক আছে? তো তোমাদের এই যে একটা মানে চেষ্টা, আমার কিন্তু এই জিনিসটা দেখে খুব আমি মুগ্ধ হয়েছি। এবং হ্যাঁ বলো। গ্রুপে কিছু কিছু ছেলেরা আছে, মানে বোঝার একটা জিনিস দেয়, সেদিন একজন দিয়েছিল যে 100 জিবি MP3, এগুলো কি দেওয়া উচিত বলে? আসলে এটা অনাকাঙ্ক্ষিত, দেখো সবাই তো আর একরকম না, এগুলোকে আসলে কিছু বলার নেই, তোমরা স্কিপ করে যাবা, ঠিক আছে? আমরা মানুষের ভালো গুণটা নেওয়ার চেষ্টা করব, খারাপ গুণটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো গুণ নেওয়া, খারাপ গুণটা না। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমি এটা তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো এরকম ভাবে, যেই উপন্যাসগুলো তোমাদের আমি আজকে উপন্যাস না, যে গল্পগুলো তোমাদের আমি আজকে নাম এবং কবিদের নাম সহ মানে প্রথমে দেখানো হয়েছে, সেগুলো থেকে আমি কিছু কিছু প্রশ্ন আমার কাছে যেগুলো মনে হয়েছে প্রশ্ন দেওয়ার মতো বা ভালো মনে হয়েছে, আমি সেগুলো দিয়েছি। তো তোমরা এই প্রশ্নগুলো আমি এটা শেয়ার করে দিব, তোমরা এগুলো উত্তর এখনই তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে? এটা কিছু ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবা। তোমরা ওই অনুযায়ী উত্তরগুলো লিখে জাস্ট এতটুকুই যে এভাবে লিখবা যে আমাটির ভেপু গল্পের নাম, এবং ওই গল্পের দেখো 5টা 6টা করে প্রশ্ন আছে, বেশি প্রশ্ন দেই নাই আমি, ঠিক আছে? প্রতিটা গল্প থেকে 5টা 6টা করে প্রশ্ন আছে। তো তোমরা যেটা করবা, গল্পের নাম এবং ওই গল্পের কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ, যদি 1 নম্বর হয় তাহলে 1 এর উত্তর কত এত, 2 হইলে 2 এর উত্তর কত, এরকম ভাবে প্রত্যেকটার উত্তর দিবা, ঠিক আছে? উত্তর দিয়ে লিখে দাও, আমি আবার রাতে তোমাদেরকে এটার মেসেজের রিপ্লাই দিব, কেমন? তাহলে আমি আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবা,
আমিও তোমাদের জন্য দোয়া করি। আর সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি ইসিসি কে। এই বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি।